পারবেন? এত সোজা। আওয়ামী লীগ কি বুঝেন? বুঝেন আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হলো 3 পুরুষের একটা পলিটিক্যাল পার্টি। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের এক ধরনের প্রেস ব্রিফিং যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তারা এই ঘোষণাপত্রটা প্রকাশ করবে, সেই জায়গায় সংশয় তো কিছুটা প্রকাশ করলেনই মাহমুদুর রহমান মান্না। আপনার কি কোনো সংশয় রয়েছে কিনা যে আসলেই হবে নাকি হবে না ঐক্যমত্যের ভিত্তিতে? জিনিসটা হলো জানেন, এটা হলো কি যে আমাদের গ্রামে একটা কথা আছে না, থাপ থুপ দেওয়া। এটা হলো থাপ থুপ দেওয়া, যে বাবারা তোমরা থামো, তোমাদের করতে হবে কোনো, আমরাই করতেছি। মানে এটাকে কোনোভাবে ম্যানেজ করা, ম্যানেজ তো এটা হবে না, এটা তোমার আরো ভালো সমস্যা পড়বে। কারণ অলরেডি তো এসে বিএনপি থাকবে না, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করবে তারা। ঐক্যমত বুঝে? ঐক্যমত জিনিসটা কিরে ভাই? এই প্লাবনের সঙ্গে কি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত পোষণ করছে? তাহলে তো বোঝায় অনেক সমস্যা। আপনি প্রথম বললেন সরকার বুঝে কিনা, সরকার শব্দটাই তারা বুঝে কিনা, আবার ঐক্যমত্যটা বুঝে কিনা। ঐক্যমত বিরাট জিনিস, সবাই কিন্তু আপনি ঐক্যমত করবেন। দেখেন কতগুলি জিনিস আছে, মানে এগুলো হয় কি জানেন, এই যে আমি সংস্কার প্রস্তাব হচ্ছে না, সংস্কার কমিশনগুলি হচ্ছে, আমি এই কমিশনের 2-1 জনের ইন্টারভিউ দেখলাম যে প্রথম আলোতে ছাপা হয়েছে, বদিরুল্লাহ মজুমদারটা ছাপা হয়েছে, তারপরে আলী রিয়াজেরটা ছাপা হয়েছে। আমি এগুলি পড়ি, এরা দেখবেন সুন্দর করে হেডলাইন করে, এবং হেডলাইন এমন যে ঐক্যমত তো হবেই। আর ভাই এটা হবে গিয়ে সামনে সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় ক্রাইসিস। প্রথম আলো একটা নাটক শুরু করছে, আমি মনে করি এদের একটা প্রজেক্ট আছে, আমার যেটা ধারণা, এরা পাবলিকের খাওয়াতে যাচ্ছে, যে বলতেছে সবাই ঐক্যমত হয়ে গেছে বললা, তারপর শেষ পর্যন্ত একজনকে ভিলেন বানাবে। এই বিএনপির জন্য ঐক্যমত হলো না, সবাই চাইছে, ওর জন্য হয় নাই। এরা এই একটা নাটক আরম্ভ করছে। ঐক্যমত সহজ। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো একদল বলে যে ভোটে আমরা চাই, মানে আনুপাতিক হারে নির্বাচন চাই। আবার কেউ বলে না আমি জিতবো, যে এখন যে যেটা পাবে সে সেটা আশা করে। বিএনপি সব নেবে, সব আশা করে। ছোট দলগুলো মনে করে কিন্তু আমি তো কিছু ভোট পাই, তাহলে ওই আনুপাতিক হারে আমার একটা আপনি শেয়ার দেন। তো এটা ঐক্যমত আপনি কেমনি করবেন? কেমন ঐক্যমত করবেন? কিন্তু এইগুলিতে ভাই অনেক রকম ইকুয়েশন এখানে আছে। তো এরা হুটহাট বলে ঐক্যমত হয়ে যাবে। ঐক্যমত আপনি কেমনি করবেন? কী কারণে আপনার সঙ্গে আমি ঐক্যমত করবো? আপনি একটা ঐক্যমতের প্রস্তাব দিলেন, এটা আমি মানবো কেন? আপনি আমার বুঝান। 2টা কারণে মানতে পারি, এটা খুব লজিক্যাল এই জন্য, অথবা আমি আপনাকে এত ভালোবাসি যে আপনি যা কম তাই রাজি, এটা হইতে পারে। তো পলিটিক্যাল পার্টিগুলি কি ভালোবাসা আছে? ব্যক্তিতে ব্যক্তিতে ভালোবাসার, দলে দলে ভালোবাসা এক জিনিস। রাজনীতিতে ভালোবাসা হয় ভাই, কি বলে আমি কিছু বুঝি না। এগুলোর জন্য কি সব হলো অনভিজ্ঞতার চাপ। এই যে তারা থামাচ্ছে, লক্ষ্য করেন থামানোর মানেটা কি? থামানোর মানে হলো একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন, যেটা তারা বলতেছে, এটাকে তারা নীতিগতভাবে মেনে নিচ্ছে। থামানোর অর্থটা কি? অর্থ এটা তোমাদেরটা আমরা নীতিগতভাবে মানি, তোমাদের এখানে কিছু ধারণাগত শব্দগত ঝামেলা আছে, ওগুলো আমরা ঠিক করে দিব, এটা বলে হ্যাঁ থামাইছে আমার ধারণা। কিন্তু তাছাড়া কেমনি থামবে? ওরা থামবে কিনা যায় না। ওরা আমি দেখলাম যারা মিটিংয়ে বসছে, জরুরি মিটিংয়ে বসছে ওরা, স্টুডেন্টরা। তাহলে ওরা থামবে কি থামবে না? আচ্ছা, যদি তারা থেমে যায় তখন সরকার বেকায়দায় পড়বে। বেকায়দায় পড়বে মানে কি? তারা তো একটা ঐক্যমত ভিত্তিতে করতেই পারবে না। আর তারও যে বড় কথা, এখন আপনাকে প্রোক্লেমেশন অফ আপনার কি বলে রেভলিউশন করতে হবে কেন? এটা কি কোনো বিপ্লবী সরকার? আপনি বিপ্লবী সরকার হলে আপনি বিপ্লবের একটা ঘোষণাপত্র করলেন। এটা কি যদি বিপ্লবী সরকার হইতো, তাহলে তো বিপ্লবের সঙ্গে জড়িত লোকরাই সরকারে থাকতো। ওই লোকগুলো কি সরকারে আছে? নাই তো রে ভাই। যখনই আপনি বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র করবেন, তখন তো এই উপদেশটা পরিষদীয় থাকবে না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসও কি বিপ্লবের পার্ট? ওই বিপ্লবের সময়, আন্দোলনের সময় কেউ ডক্টর ইউনূসের নাম নিছিল? বলছিল যে ডক্টর ইউনূস আমাদের প্রধান হবে? বলছিল কেউ? তো এটা কি বিপ্লবের পার্ট? তো যখন আপনি এই প্রোক্লেমেশনকে আপনি এস্টাবলিশ করতে যাবেন, তখন তো অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাব। অনেক কিছু উল্টাপাল্টা হয় না। আমি বলি প্রেশারটা উল্টাপাল্টা হবে কিনা। বিবাহ শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, হঠাৎ করে মনে হয়েছে ভাই কাবিন তো করি নাই। এটা হয় না। 5 মাস পরে এসে আপনার মনে হয়েছে আরে কাবিন তো হয় নাই, তাই একটা ঘোষণাপত্র করো, তো করেন ভাই। এগুলো হলো জানেন কিছু হয় না, এগুলো হলো ছেলে মানুষই, এগুলো হলো জাস্ট ছেলে মানুষই। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল। বাস্তবতাটা খেয়াল করুন কেন ছিল? কেন ছিল? তখন যে আমরা যুদ্ধটা করব,
কিসের উপর ভিত্তি করে করব? তখন যে আমাদের একটা সরকার হবে কিসের উপর ভিত্তি করে হবে? সেজন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল। এপ্রিলের 10 তারিখে সেটা তারা বানাইছে, এপ্রিলের 17 তারিখে ঘোষণা করছে, এবং ওই দিন তারা শপথ নিচ্ছে একটা সরকার। সেই সরকার এই যুদ্ধটাকে পরিচালনা করছে। সারা দুনিয়ার কাছে যেতে হলে এই সরকারটাকে নিয়ে যেতে হয়। আপনি এটা দ্বিতীয়ত বুঝতে হবে, কতদিন মধ্যে ছিল 72-এ যখন এসে নাকি সংবিধান হলো 16 ডিসেম্বর, তখন এটা অটোমেটিক শেষ হয়ে গেল, তখন দেশ পরিচালনার জন্য আমাদের সংবিধান চলে আসলো। তো এখন এইটার প্রয়োজনীয়তা কোথায়? এইটা বাইরেছে ফরহাদ মাজারের মাথার থেকে। মানে যে ধারাবাহিকতা এখানে আসলে অনুপস্থিত। অল্প একটু সময় শুনতে পারবো, আপনিও সেটা মনে করেন কি না যে এই অন্তর্বর্তী সরকার, যদি একেবারেই ছোট্ট করে 1 মিনিটে শুনতে হবে, অন্তর্বর্তী সরকার যে হঠাৎ করে ছেড়ে দিল না আমি থাকবো না, তাহলে কি সত্যিই তাদেরকে সেরকম পায়ে ধরে রাখবার মতো ব্যবস্থা হবে কিনা? দেখেন, এটা সমস্যাটা হলো কি, এই সরকার চলে গেলে না আমরা বিপদে পড়ে যাবো। দিস ইজ রিয়েলিটি। কারণ আমরা তো এদেরকে অনেক আশা করে যখন আনছি, তখন আমরা কিন্তু কোনো হাতে কোনো বিকল্প রাখিনি যে একে চলে গেলে ওকে আনবো, আমরা তা তো রাখিনি। আমরা এদের উপর ভরসা করে আনছিলাম যে এরা আমাদের একটা নির্বাচন দেবে। তবে আমার মনে হয় না তারা সেটা করবে। যেটা করবে, যদি তারা বেশি চাপ দেখে, আমার মনে হয় ডক্টর ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যারা নাকি এই ঝামেলাগুলি পছন্দ করেন না। এটা আমার ধারণা, আর ব্যক্তিগত ধারণা। ওনারা হয়তো এমন একটা হতে পারে, যে কথা উনিশ ওনার বক্তৃতাও বলেছেন, যদি চাপ দেয় পলিটিক্যাল পার্টিগুলো, উনি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দিবেন। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের জন্য এটা খুব একটা ভালো পথ হবে, ওনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া উচিত। উনি যদি স্টুডেন্টদের অথবা অন্য কারো চাপে পড়ে এই নির্বাচনকে 1 বছর পেছাতে চান, আমি মনে করি উনি সম্মান নিয়ে যেতে পারবেন না। আলোচনার বিষয়ে আমরা ঢুকতে চাই, সেটা 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র। যে বিষয়টা বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা 31 ডিসেম্বর শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্রটা করবেন, যেখানে বলা হচ্ছে নাৎসি বাহিনীর মতো আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে, 1972 সালের মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে, নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে। আসলে কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? তারা তো বলেছে তারা কি করবে, তারা এটা করবে। তারা অপ্রাসঙ্গিক করার জন্য প্রস্তাব দিবে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য দিবে, নাৎসি বাহিনীর মতো মানে মুজিববাদী সংবিধানকে তারা কবর রচনা করবে। ভাই আমার কাছে না এগুলি ক্লিয়ার মনে হয় না। ক্লিয়ার মনে হয় ওনাদের, সত্যি কথা বলতে কি সিনসিয়ারলি বলি, ওনাদের লেখাপড়া নিয়ে আমার মধ্যে ইদানিং একটু সন্দেহ দেখা দিচ্ছে। এই যে যারা মেধাবী স্টুডেন্ট না, এই মেধাবী স্টুডেন্টদের লেখাপড়া নিয়ে আমার একটু সন্দেহ দেখা দিচ্ছে যে ওনারা এগুলো কই পায়। আমি প্রথমে একটা কথা বলি, মুজিববাদী সংবিধান জিনিসটা কি রে ভাই? জিনিসটা কি মুজিববাদ? জিনিসটা কি? আপনি গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, শেখ হাসিনা, শেখ হাসিনার মুখে কখনো কেউ মুজিববাদ শব্দটা শুনছেন? আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি 3.5 বছর ছিলেন ক্ষমতা। 3.5 বছরে উনি একবারের জন্য বলেছিলেন যে মুজিববাদ নামে একটা বাদ আছে? মুজিববাদ জিনিসটা কি? এগুলো হলো কিছু বামপন্থী বুদ্ধিজীবী আছে, এই ফরহাদ মাজারটা যা কিছু আছে, ওনারা এগুলি বলে মুজিববাদী। ওনাদের বই পড়ে এরা জ্ঞানী। আমি তো সবসময় বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। যেমন তাদের জ্ঞান হলো এক বইয়ের মধ্যে সীমাবদ্ধ, এক লাইনের কয়েকটা বই তারা পড়ছে। ভাই আমি তো বলি যে ভাই আপনাদের ইতিহাস বলেন, ইতিহাস আপনি দেখছেন? স্বাধীনতা যুদ্ধের সময় আপনার জন্ম হয়েছে, অনেকের বাপের ওই সময় জন্ম হয় নাই তো, তাহলে আপনি এটা জানলেন কেমনে? তখন কি হয়েছে? বই পড়ছেন। আচ্ছা ভাই আপনি কার বই পড়ছেন? আপনি কার বই পড়ছেন না ভাই, এটা বলেন না আমারে, আমি একটু শুনতে চাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তীকাল এই যে সময়গুলো ইতিহাস, এইটা বাংলাদেশে 4টা ন্যারেটিভ আছে এগুলি নিয়ে। ওই 4টাই আমি মনে করি পক্ষপাতদুষ্ট, 4টাই। একটা ন্যারেটিভ হলো আওয়ামী লীগের ন্যারেটিভ, যেটা পড়লে তারা বলার চেষ্টা করে যে এই পাক বাহিনীর বিরুদ্ধে একমাত্র একজন ব্যক্তি যুদ্ধ করছে, এগুলো শেখ মুজিব, আর কেউ না। আর বাদ বাকি সবগুলো চুপচাপ উনি একলাই ফাইট করে তলোয়ার দিয়ে সব ঘাড় ঘুর কাইটে ফেলাই দিচ্ছে। এগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ। বিএনপির একটা ন্যারেটিভ আছে যে যদিও ছিল 7 জন বিরোধী, এতগুলি সেক্টর ছিল, কিন্তু জিয়া রহমানের সেক্টরটাই মূল, উনি স্বাধীনতা ঘোষণা করছেন, উনি ছাড়া আর কেউ নাই। এগুলো আরেকটা ন্যারেটিভ। আর এগুলো বামপন্থীদের ন্যারেটিভ। বামপন্থীর মধ্যে আবার 2 ভাগ, একটা চীনপন্থী, একটা হলো মস্কোপন্থী বা বামপন্থী। এই 2 বামপন্থীর আবার 2 হিসাব। এক বামপন্থী তো বলে যুদ্ধই হয় নাই, ওটা নাকি 2 কুকুরের কামড়া হয়েছে, এটাও বলে। ভাই এগুলি পার্ট,
তাই না? এগুলো তো পার্ট। বদরুদ্দিন ওমর কিছু লেখছেন, ফরাদ মাজার কিছু লেখছেন তাদের। আপনি কোন লাইনের বইটা পড়ছেন? আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সবগুলি মিলাই পড়েন। আর তার সঙ্গে হাসান হাফিজুর রহমান যেটা করছিল 17 খণ্ড 19 খণ্ড, যে স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র, ওইটা একটু পড়েন। তারপরে আপনি সিদ্ধান্তে আসেন যে মুক্তিযুদ্ধ কেমনে হয়েছে, আমাদের কি 1 ডজন পিতা লাগবে নাকি একজন পিতা হলে চলবে, না কার কি হবে। আবার শেখ মুজিবের ব্যাপারটা, শেখ মুজিবকে মানবো যদি তার উত্তরসূরিরা তার জন্য ক্ষমা প্রার্থনা করে, বা উত্তরসূরিদের ক্ষমা প্রার্থনা করে তার মানবেন কেন? ধরেন আমি খুব খারাপ লোক, এখন আপনি বলবেন যে মাসুদ কামালের দাদা ভালো ছিল কি না ছিল ডিপেন্ড করে যদি মাসুদ কামাল তার দাদার হয়ে ক্ষমা প্রার্থনা করে। ভাই আমি তো এমনি খারাপ, তা আমার উপর তারটা ডিপেন্ড করবে কেন? তো এই সমস্ত কথাবার্তা হলো নিতান্ত ছেলে মানুষের কথা। তো আরেকটু পড়াশোনা করেন, আমি এটা বলবো তাদের, ইতিহাসটা একটু পড়েন। ইতিহাসটা খালি পড়ার বিষয় না, ইতিহাসটা উপলব্ধি করার বিষয়। আপনি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিবেন, পারবেন? এত সোজা? আওয়ামী লীগ কি বুঝেন? আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হলো 3 পুরুষের একটা পলিটিক্যাল পার্টি। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, পোলায় আওয়ামী লীগ করে, পোলার যে বাচ্চা অবশ্যই ছাত্রলীগের নাম লেখায় রাখছে, এখন বাচ্চা হয় নাই, এখন পয়দা হয় নাই, সেটা হলো আওয়ামী লীগ। আর আপনি তাকে অপ্রাসঙ্গিক করে দিবেন? এত সোজা? আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারী, আমি বলি আওয়ামী লীগ সরকারের কথা বলছি আমি, শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী ব্যক্তি 15 বছর দেশ শাসন করছে, সম্পূর্ণ জায়গায় সে তার দলীয়করণ করছে, তার কথা অনুযায়ী পুরো দেশ চলছে। জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারছে? করতে শেষের দিকে জামাত ইসলাম করছে, ওটা কোন টিকছে? জামাত আরো শক্তিশালী হয়েছে। নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করা যায় না। নিষিদ্ধ করা এক জিনিস, নিশ্চিহ্ন করা আরেক জিনিস। নিশ্চিহ্ন করতে হলে জনগণ করতে পারে, সরকার করতে পারে না। পৃথিবীর কোন সরকার পারে নাই, এটা জনগণ পারে। জনগণের মন থেকে উঠাই দেন, জনগণ যদি ত্যাগ করে তাহলে ত্যাগ হবে। এখন যেটা হচ্ছে, এটা বরং আওয়ামী লীগের যারা নাকি এই সমস্ত দুঃশাসক ছিল, খারাপ লোকগুলি ছিল, এদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। যদি তারা শুরু থেকেই বলতো, সরকার বলতো যে আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোককে বিচার করব, তাহলে কি হইতো? আওয়ামী লীগের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সভাপতি, সেক্রেটারি যারা ছিল সবাই তবে করাপশনে জড়িত ছিল। আপনি সবগুলি বিচার করেন, করলে কি হতো? আরেকটা নতুন গ্রুপ উঠে আসতো, একটা পলিটিক্যাল পার্টি হইতো। এখন আপনি যখন বলেন যে আওয়ামী লীগে রাখবো না, তখন কি হয়? তো আওয়ামী লীগের সমস্ত কর্মী, নেতা, তৃণমূল পর্যায়ে যারা আছে, এরা সবাই তখন উঠে দাঁড়ায়, এবং তারা তখন তাদের নেতৃত্বে কে আসে? এই করাপ্ট লোকগুলি আসে, এই শেখ হাসিনা আসে, শেখ পরিবার আসে, সবাই আসে, বলে আমাদের নেতৃত্বে আসা, ফাইট করি। তাহলে কি হয়? আপনি দেশের কথা ভাবছেন না, আপনি দলের কথা ভাবছেন। মাথায় রাখবেন, আমি আগেও বলেছি যে ঐক্যবদ্ধ দেশ, জাতি ছাড়া দেশ অগ্রসর হতে পারবে না। আমরা দেশটাকে ভাঙার চেষ্টা করছি, মানুষকে, জাতিকে বিভক্ত করার চেষ্টা করতেছি, যে কাজটা আওয়ামী লীগ 15 বছর ধরে করছে। আওয়ামী লীগ বিএনপিকে বাতিল করে দেয়, বিএনপি নাকি একটা সন্ত্রাসী দল। জামাতকে বাতিল করে দেয়, তারা যুদ্ধ অপরাধী দল। কে আছে ভালো? একমাত্র সে ভালো, আর তার মামুরা, আমরা মামুরা। ওই আমরার মামুরা ফর্মুলা দিয়ে ভাই দেশ অগ্রসর হবে না। এখন সেই জিনিসটা আমি রিপিট দেখছি, যে কথা আমি শুরুতে বলছিলাম, ওই আগের ফর্মেট এসে পড়ছে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিবে। শুনেন, আমি একটা কথা বলে শেষ করি। ওই যে বলেন না কবর রচনা করবো, কবর আপনি কিসের রচনা করতে? ধরেন একটা ইঁদুর মারা গেছে, ওই ইঁদুরের কবর কিন্তু আমি কলম দিয়ে করতে পারবো। কলম দিয়ে মাটি গর্ত করে ইঁদুর ঢুকাই দিয়ে ঢেকে দেবো, ইঁদুরের কবর হয়ে গেল। হাতির কবর রচনা করতে পারবো আমি? সময় লাগবে। সংবিধানে আপনি কবর রচনা করে দিবেন? সংবিধান কি ইঁদুর নাকি রে ভাই? এত সোজা? কিন্তু বিএনপির পক্ষ থেকেও তো এই সংবিধান নিয়ে কথা বলেছে, এটা আওয়ামী লীগের দলীয় কথা 100 বার হবে, কথা 100 বার হবে। আপনি সংশোধন করেন, অমুক করেন, তমুক করেন, সব করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি মানে তুড়ি মেরে উড়াই দিবেন, তুড়ি মেরে আপনি উড়াই দিবেন। এই সংবিধান যারা রচনা করছে তারা এখনো অনেকে জীবিত আছে, তাদের যে সংবিধান বিষয়ক তাদের যে জ্ঞান, এই জ্ঞানটা কোনো পাত্তা নাই। ওই আলিরিয়া দেশে এই সংবিধান ঠিক করবো, হাসপাতাল তুড়ি মেরে উড়াই দিব। আচ্ছা, সংসদ ছাড়া কি আসলে বাতিল করা সম্ভব কিনা? ওইটা তো অন্য আলাপ। ধন্যবাদ। সিইসি ঘোষণা দিয়েছেন আর আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, দলকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। উনি যেটা বলছেন সেটা উনি বলছেন একদম মানে একদম কি বলে আপনাকে একটা কারণিক এই মানে বাক্য, মানে ক্লারিক্যাল একটা সেন্টেন্স ভার্ডিক্ট উনি দিয়েছেন। উনি ওনার আইনে আছে যে দল নিষিদ্ধ নয়
তারা আপনি ইলেকশন করতে দিবেন না কেন? তা আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়, তা আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে। আওয়ামী লীগ যদি তার যদি আপনার ই না করেন, আপনার যে কি বলে নিবন্ধন যদি বাতিল না হয়, তাহলে সে নৌকা মার্কা নিয়ে ইলেকশন করতে পারবে। আবার যদি নিবন্ধন বাতিল হয়ে যায় তাহলে অন্য কিছু হবে। আবার এর মধ্যে নির্বাচন বিষয়ক তো একটা সংস্কার কমিশন আছে, এই কমিশনের যে রিপোর্টটা আসবে, যদি সেই রিপোর্টটা সরকার গ্রহণ করে, সবগুলো পলিটিক্যাল পার্টি গ্রহণ করে, তখন নিবন্ধন আদৌ থাকবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। আমি তো নিবন্ধন থাকার পক্ষে না। নিবন্ধন হওয়ার দরকারটা কি রে ভাই? আমি একটা পলিটিক্যাল পার্টি আছি, তা আমার আবার নিবন্ধন হইতে হবে কারণ আপনার ওই ফর্মুলা অনুযায়ী এটা তো আমার দরকার নাই। আর নিবন্ধন ছাড়াও হতে পারে, তখন তাদের নিবন্ধনটা কি? ওই ওনারা তো নিবন্ধন নিয়ে অনেক ই করছে, সংগ্রাম করছে। যে নীতিমালাটা কি, প্রত্যেকটা জেলায় বোধহয় কমিটি থাকতে হবে। 22টা জেলা কমিটি আর 100টা উপজেলা কমিটি। হ্যাঁ, এটা থাকতে হবে। তো এটা তো এই নিয়ম বিশ্বের কোথাও তো নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে পশ্চিমবঙ্গের ক্ষমতা আছে না তৃণমূল পার্টি, এই তৃণমূল পার্টি কি সব প্রদেশে কমিটি আছে? নাই তো। ওদের অনেক আঞ্চলিক দল আছে, তার নিজের অঞ্চলে বিরাট পাওয়ারফুল, ক্ষমতা আসে প্রতি বছরই, বাইরে তাদেরকে কেউ চিনে না। আছে কিন্তু আম আদমি পার্টি একটা আছে দিল্লিতে, বাইরে আছে নাকি? তো এখন এগুলো তো কোনো কথা না। আমি 10 জন নিয়ে একটা পার্টি করছি ভাই, আমার নীতির সঙ্গে কারো মিলে না, আমার পার্টিতে লোক নাই, ছোট পার্টি, তো তাতে কি আমি ইলেকশন করতে পারবো না কোনো? আমাকে আপনি প্রতীক দিবেন না। উদ্ভট একটা অজুহাত দিচ্ছে। অজুহাতটা কি যে বেশি পার্টি হলে নাকি ব্যালট পেপার বড় হয়ে যায়, মানে পাগলের মাথা খারাপ আর কি যেটা বলে। তো এটা হলো তাদের দরকার ছিল কিছু লোককে সাইজ করা, সাইজ করে দিছে, করে দিয়ে পরে আবার নিজেরা পার্টি বানিয়ে নিয়ে আসছে যে গণ অধিকার পরিষদ পায় না, নিবন্ধন পায় না, সুপ্রিম পার্টির নিবন্ধন পায়। কই সুপ্রিম পার্টি কই? এখন তো পার্টি চালান দিয়ে ওটা পাওয়া যাবে না খুঁজে। তো এগুলো যে ইত্রামি ছিল এক ধরনের, এটা সবাই তখনও বুঝতো, এখনো বুঝে। তো এখন যদি আগামীতে এরকম কিছু না হয় তাহলে সবাই ইলেকশন করতে হবে। ইলেকশন করতে আপনি দিবেন না কেন? এটা ডেমোক্রেটিক রাইট। আপনি কে হে আপনি ইলেকশন করতে দিবেন না? যদি বল 2025 সালে একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনি কি চান আসলে সরকারের কাছে? আমি মানে এখন যে উত্তেজনা চলছে বিশেষ করে নির্বাচন, আমি কি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কি চাই সেটা বলে, যে জিনিসটা রাশেদ খান শুনতে বলছেন একবার, সেটা হলো আমরা এই সরকারটাকে ভাই ওন করি। আমি এই সরকারটাকে আমাদের সরকার মনে করি। এই সরকার ব্যর্থ হলে আমাদের অনেক কিছুই ব্যর্থ হয়ে যাবে, আমরা অনেক পিছিয়ে যাব। কিন্তু যা নমুনা দেখতেছি এই সরকার কিন্তু ব্যর্থতার দিকে যাচ্ছে। এখন আমি মনে করি সময় হলো বল এখন ডক্টর ইউনূসের কোর্টে। ডক্টর ইউনূস যদি এই জিনিসটাকে শক্তভাবে হ্যান্ডেল করতে না পারেন, উনি যদি ওনার কিছু লোকের দ্বারা প্রভাবিত হয়ে, যেটা ওনার পছন্দ নয়, মন চায় না কিন্তু ওদের মুখ চেয়ে করতে হচ্ছে, যদি এমন হয় তাহলে ডক্টর ইউনূসের উচিত হবে ইমিডিয়েট পদত্যাগ করে চলে যাওয়া। তাহলে ওনার সম্মানটা মিনিমাম হলে বাঁচবে। কিন্তু তা না হলে দেশটাকে যে বেজ্জতি হবেন উনি, সেই বেজ্জতির ধারণ করার ক্ষমতা